নমস্কার বন্ধুরা, আমি সোম। স্পিরিচুয়াল জার্নি উইথ সোম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দুটি স্থান ঘুরিয়ে দেখাবো। প্রথমেই যাব কোণারক সান টেম্পলের যে মিউজিয়াম রয়েছে সেখানে অমূল্য সব ভাস্কর্য দেখতে। উড়িষ্যার কোণারক সূর্য মন্দির আমরা অনেকেই দেখেছি, কিন্তু তার পাশেই যে লুকিয়ে রয়েছে একটি অসাধারণ ইতিহাসের ভাণ্ডার, এই কোণারক মিউজিয়াম আমরা অনেকেই দেখিনি, যেখানে সংরক্ষিত আছে শত শত প্রাচীন ভাস্কর্য। এখানে খুব সুন্দর একটা দেখার জিনিস দেখাচ্ছি। এই কোণারক মিউজিয়ামটি পরিচালনা করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1968 সালে এটি প্রতিষ্ঠিত হয়, মূলত কোণারক সূর্য মন্দির থেকে পাওয়া ভাঙা ভাস্কর্যগুলোকে সংরক্ষণ করার জন্য। কালের নিয়মে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক মূল্যবান অংশ এই স্থানে এনে সংরক্ষণ করা হয়েছে। আর এই যে ডিসপ্লে দেখছেন, এখানে আপনি এই মন্দিরের এই বিশেষত 3টি মূর্তির ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনারাও এলে পড়ে দেখে নেবেন কি লেখা রয়েছে বা কি তথ্য দেওয়া রয়েছে। বলা যায় সূর্য মন্দিরের ঐতিহ্য পরবর্তী প্রজন্মের জন্য একটি বিশেষ সংরক্ষণশালা। এই যে দেখছেন, এটি অরুণ স্তম্ভের প্রতিকৃত। অরিজিনালটি রয়েছে এখন পুরীর জগন্নাথ মন্দির দেবের সিংহদুয়ারের সামনে, কিন্তু একসময় এই অরুণ স্তম্ভ কোণারক সূর্য মন্দিরকে আলোকিত করে রাখত। কোণারক মিউজিয়ামের ভিতরে রয়েছে মোট 4টি গ্যালারি। প্রতিটি গ্যালারিতে আপনারা দেখতে পাবেন পাথরের অসংখ্য অসাধারণ কাজ। বলা ভালো, প্রতিটি গ্যালারিতে মন্দিরের বিশেষ অংশবিশেষও রাখা রয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন নৃত্যশিল্পীর মূর্তি প্রভৃতি রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি অডিটোরিয়ামও, যেখানে সব সময় এই মন্দিরের বিভিন্ন অংশের ব্যাপারে, এই ইতিহাসের ব্যাপারে ভিজুয়ালি দেখানো হচ্ছে দর্শকদের। কোণারক মিউজিয়ামের বিশেষ কিছু ভাস্কর্যের পিছনে কিন্তু তাদের গল্পও রয়েছে। আপনারা হাতে সময় নিয়ে যাবেন এবং প্রতিটার ইতিহাস আপনাদের যে গাইডম্যান থাকবে তার থেকে জেনে নেবেন। দেখবেন আপনি অনেক কিছু জেনে আসতে পারবেন। আর আমি গ্যারান্টি দিতে পারি, প্রতিটি শিল্পের কাজ, প্রতিটি হাতের যে নিখুঁত দক্ষতা আপনাকে মুগ্ধ করবেই। এর আগে অনেকবার সান টেম্পল দেখেছি, কিন্তু এখানে কখনোই আসা হয়নি, তাই এবারে আসতে পেরে আমি আপ্লুত। আশা করছি আপনারাও যারা আসবেন বা এর আগে দেখেননি, অবশ্যই দেখে নেবেন। চলুন এবারে যাই সূর্য মন্দিরের উদ্দেশ্যে। অনেক ভাস্কর্য তো দেখলাম, মিউজিয়ামও দেখলাম, চলুন এবার যাই আসল সূর্য মন্দিরের উদ্দেশ্যে। কোণারক মিউজিয়াম দেখা সম্পূর্ণ করে এবার চলেছি কোণারক সান টেম্পল দেখতে। কোণারক মিউজিয়ামটা আমাদের ইনক্লুড ছিল না টিকিটে, তবু দেখিয়ে দিয়েছেন। আর এখানে আমাদের সময় দিয়েছে 1 ঘন্টা। ভারতের এমন এক মন্দির যেটা সময়ের সাথে কথা বলে, বলা ভালো সময়ের সাথে তাল মিলিয়েই চলে। আজকে কোণারক সূর্য মন্দির দেখতে দেখতে জেনে নেব মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। সামনে লাইনটা দেখুন, ওই তো কোণারক সান টেম্পল। এই কোণারক শব্দের অর্থটি আগে জেনে নিই। কোণারক, কোণা কথার অর্থ হচ্ছে কোণ, আর অর্ক অর্থাৎ হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের একটি নির্দিষ্ট কোণ বোঝায়। এই মন্দিরে সূর্যের আলোর ওপরে নির্ভর করে সময় গণনা করা যায়, তাই নাম হয়েছে কোণারক। আবার অনেকে একে সূর্যক্ষেত্রও বলে থাকেন। আর সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথমে এই স্থানেই সূর্যদেবকে বিগ্রহরূপে পূজা করা হয়। আর কে পূজা করেছিলেন জানেন? প্রথম পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম পুত্র শাম্ব। পৌরাণিক মতে একবার
ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব দেবর্ষি নারদকে অপমান করার জন্য কুষ্ঠরোগে আক্রান্ত হন। পরবর্তীকালে তিনি দেবর্ষি নারদের কথাতে ঠিক এই স্থানে এসে সূর্যদেবের উপাসনা করেন। প্রায় 12 বছর তপস্যা করার পর সূর্যদেব খুশি হয়ে তাকে দর্শন দেন। রোগমুক্ত হন শাম্বদেব। তারপরে নদী বক্ষ থেকে উদ্ধার করেন একটি সূর্য বিগ্রহ। তারপরেই তিনি এই স্থানে সূর্যদেবের প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন 1300 শতকে এবং 1250 খ্রিস্টাব্দে। কোণারক সূর্য মন্দির তৈরি করার প্রথম কথাবার্তা শুরু করেছিলেন রাজা 1244 খ্রিস্টাব্দে। তারপরে কাজ শুরু হতে হতে সালটি হয়ে যায় 1246। তারপর থেকে টানা 12 বছর ধরে চলে এই কোণারক সূর্য মন্দির তৈরি। 12 বছর ধরে 1200 জন কারিগর ও শিল্পী কাজ করেছিলেন এই মন্দির গঠনে এবং এই মন্দিরের কাজ সম্পন্ন হয় 1258 খ্রিস্টাব্দে। মন্দিরের গায়ে অসংখ্য সূক্ষ্ম খোদাই করা ভাস্কর্য দেখা যায়, যেগুলোতে মানুষের দৈনন্দিন জীবন, নৃত্যরত মূর্তি, সঙ্গীতরত বিগ্রহ, যুদ্ধ ও প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেবদেবীর মূর্তি ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রাণী, বিভিন্ন পাখির এবং পৌরাণিক চরিত্রেরও সুন্দর চিত্র। চলুন এবার আপনাদেরকে জানাই রাজা প্রথম নরসিংহদেব কিভাবে এই মন্দির সৃষ্টি বা তৈরি করতে উদ্যোগী হলেন। একবার হয়েছিল কি, রাজা প্রথম নরসিংহদেব রাজ্য ভ্রমণে বের হয়েছিলেন। সেই সময় তিনি একটি ওশালঙ্গ নামে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর সেই গ্রামের এক সুদক্ষ শিল্পী ছিলেন যার নাম ছিল বিশু। এই বিশু মহারানা একখণ্ড পাথরকেও জীবন্ত আকৃতিতে পরিবর্তন করতে পারতেন। ছেনি হাতুড়ি তার হাতে কথা বলতো। এই বিশু মহারানার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় রাজা তার একটি কথাতে আকৃষ্ট হয়ে বিশু রানার বাড়িতে অতিথি হিসাবে সেবা গ্রহণ করতে চান এবং পরের দিন ফিরে যাওয়ার সময় রাজা দেখলেন বিশু মহারানা একটি সাদা পাথরের টুকরোকে একটি জীবন্ত ঘোড়ার রূপের ন্যায় আকৃতি দিয়েছে। রাজা শিল্পীর কাজে এতটাই আকর্ষিত হয়েছিলেন যে তিনি এই ক্ষেত্রে সূর্যদেবের একটি মন্দির প্রতিষ্ঠা করার কথা ভাবেন এবং এই বিশু মহারানাকে নির্দেশ দেন যে মন্দিরটি হবে সূর্যদেবের রথের ন্যায়, 7টি ঘোড়ার সমন্বয়ে একটি রথের ন্যায় দেখতে হবে সেই মন্দির। শুরু হলো মন্দির নির্মাণের কাজ। কালের নিয়মে সময়ও অতিবাহিত হতে থাকলো। এখানে একটা কথা বলে রাখি, বিশু মহারানা যখন এই মন্দির নির্মাণে নিজেকে নিযুক্ত করলেন তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। সময় মতো বিশু মহারানার একটি পুত্র সন্তান হলো। পিতা যেহেতু ধর্মকাজে নিযুক্ত হয়েছে, তাই বিশু মহারানার স্ত্রী পুত্রের নাম রাখলেন ধর্মপদ। এদিকে 12 বছর দেখতে দেখতে কেটে গেল, মন্দির নির্মাণ কিন্তু তখনও সম্পূর্ণ হলো না। এদিকে পুত্র বাবার সন্ধান করতে করতে এসে পৌঁছায় এই স্থানে, কিন্তু মন্দিরের চূড়া কোনোভাবেই নির্মাণ করা যাচ্ছিল না। এই দেখুন, মোট 7টি ঘোড়া ছিল। সূর্যদেবের রথে মোট 7টি ঘোড়া ছিল, এখন মাত্র একটি অবশিষ্ট রয়েছে। এই দেখুন, বাদ বাকি 6টা নষ্ট হয়ে গেছে। মন্দিরের চূড়া সম্পূর্ণ না হওয়াতে এবং রাজা মশাইয়ের তাগিদে কাজ সম্পূর্ণ করার চিন্তায় বিশু মহারানা ভেঙে পড়লেন, কারণ রাজামশাই শর্ত দিয়েছিলেন সময় মতো মন্দির নির্মাণ না হলে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখনই ধর্মপদ বাবাকে সাহায্য করলেন এবং চড়ে বসলেন মন্দিরের চূড়া নিজে হাতে তৈরি করতে। পুত্রর বুদ্ধিতে সেবারে মন্দিরের চূড়া যথাযথ উপায়ে ঠিকঠাক বসে গেল। খুশি হলেন সমস্ত কর্মচারীরা, তারা মৃত্যু ভয় কাটিয়ে উঠলেন। সবাই ধর্মপদর জয়ধ্বনি দিতে থাকলো, কিন্তু আরেকটি চিন্তা সবাইকে গ্রাস করলো যে এত নিপুণ শিল্পী থাকার সত্ত্বেও তারা পারল একটি 12 বছরের বাচ্চা ছেলে, যা তাদের শিল্প সত্তাকে আঘাত করেছে। এই কথা
ছড়িয়ে যায় রাজ্যের দিকে দিকে। আর এরপরেই আসে সেই চরম মুহূর্ত। ধর্মপদ তার বাবা সহ অন্যান্য শিল্পীদের অপমান সহ্য করতে পারল না। সে নিজের সম্মান চায়নি, কিন্তু তাই বলে তাদের অসম্মান সে নিতে পারল না। তাই ধর্মপদ সেদিনে আবার মন্দিরের চূড়ায় উঠল এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিল। তার সাথে সাথে সম্মান বাঁচিয়েছিল সমগ্র শিল্প গোষ্ঠীর, সমগ্র শিল্পীর। তিনি নিজের সম্মান কখনোই চাননি। আপনি যদি নিয়ম জানেন তাহলে এই চাকাগুলি দেখেও আপনি সময় নির্ধারণ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, চলো। প্রতিটা রথের চাকাতে 8টি দণ্ড রয়েছে। 1 2 3 4 5 6 7 8। একটা দণ্ড থেকে আরেকটা দণ্ডে 3 ঘন্টা সময়ের ব্যবধান হয়। আর মোট 8টা দণ্ড মানে 24 ঘন্টা। এরকম 24টি চাকা রয়েছে, মানে এক দিনের হিসাব। আপনি যদি নিয়ম জানেন তাহলে অবশ্যই এখনো এই হিসাব করতে পারবেন। আমি জানি না, আমি করতে পারবো না। মোট 24টি চাকা, 24 সারা বছরে অর্থাৎ 12 মাসে 24 পক্ষ হয়। অর্থাৎ পুরো বছরের সময় এখানে নির্ধারণ করা সম্ভব। দেখ, এই মন্দিরের রহস্য অনেক। শোনা যায় এই মন্দিরের চূড়াতে একটি চৌম্বক বসানো ছিল। সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বলা ভালো ইংরেজ সরকার, তুলে নিয়ে চলে যায়। শোনা যায় সেই চৌম্বকের দ্বারা আশেপাশে আগত জাহাজের রাস্তাও পরিবর্তন হয়ে যেত। তাছাড়াও এই মন্দির এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে সূর্যের আলো প্রথমেই মন্দিরের গর্ভগৃহেতে এসে পৌঁছায়। কিন্তু সে সব কিছুই নষ্ট করে গিয়েছে ওই ইংরেজরা। তারা পাথর দিয়ে গেঁথে দিয়েছে যাতে মন্দিরের গর্ভগৃহে কেউ প্রবেশ করতে না পারে। অসংখ্য প্রশ্নের উত্তর নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে কোণারক সূর্য মন্দির। অনেক রহস্যই আমাদের অজানা, কারণ গর্ভগৃহে যে আর প্রবেশ করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও এটাই বলতে হবে, আজ রাজা নরসিংহদেব নেই সেই ধর্মপদ, নেই তার পিতা বিশু মহারানাও, কিন্তু তাদের অমর কীর্তি আজও রয়ে গেছে। আরও অনেক দিন থাকবে যাতে পরবর্তী প্রজন্ম সেই ইতিহাস সম্বন্ধে জানতে পারে। তাই অবশ্যই প্রণাম জানাই সেই মহাত্মাদের উদ্দেশ্যে, যাদের জন্য এমন একটি শিল্প সুদর্শন কীর্তি আজও আমরা দেখতে পাচ্ছি। তাদের কর চরণে কোটি কোটি প্রণাম রইল। চলে এসো। সামনে এটা রয়েছে নবগ্রহ মন্দির। যাদের হাতে সময় থাকবে অবশ্যই দেখে নেবেন। আমরা আমাদের মতো করে সময় কাটালেও সময় চলছে তার নিয়মে। অনেকটাই সময় কাটলো এই ইতিহাস বা পৌরাণিক যুক্ত স্থানে। এখানে এলে অনেক কিছুই আপনি একসাথে দেখতে পাবেন। পৌরাণিকতার ছোঁয়া, তেমন পাবেন শিল্পের নিদারুণ ভাস্কর্য। সব কিছুকে বিদায় জানিয়ে আজকের মতো এই ভিডিও আমি শেষ করতে চললাম। আবার যদি আসি, আবার আসব অবশ্যই নিজের চোখে এই ভাস্কর্য দেখার জন্য। এখনের মতো বিদায় জানালাম। আর আপনাদেরকে বলছি, যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।